প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের নিয়মিত যে ভিডিওগুলো হচ্ছে তোমরা সেগুলো অনুসরণ করছো। আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা পড়ব অধ্যায় 12 বাংলাদেশের জীব বৈচিত্র্য। তাহলে বোঝা গেল আমাদের পাঠের বিষয় অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 12 বাংলাদেশের জীব বৈচিত্র্য। আসলে পৃথিবীতে অনেক রকম জীব বাস করে, প্রাণী বাস করে, উদ্ভিদ বাস করে। আজ থেকে হাজার হাজার বছর আগে যে সমস্ত জীব বা উদ্ভিদ আমাদের পৃথিবীতে ছিল, এখন অনেককেই খুঁজে পাওয়া যাবে না। অনেক উদ্ভিদ বিপন্ন হয়ে গেছে, অনেক প্রাণী বিপন্ন হয়ে গেছে। তাহলে আমাদের আগে জানতে হবে জীব বৈচিত্র্য কাকে বলে। প্রকৃতির মধ্যে সব ধরনের জীব যে নিয়মে বেঁচে থাকে তাকে বলা হয় জীব বৈচিত্র্য। তাহলে আমরা সংক্ষেপে সংজ্ঞাটা একটু জেনে নিই। জীব বৈচিত্র্য কাকে বলে? প্রকৃতির মধ্যে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে তাকে সংক্ষেপে জীববৈচিত্র্য বলে। জীববৈচিত্র্য বলে। তাহলে আমরা সংজ্ঞাটা জেনে নিলাম। প্রকৃতির মধ্যে বিভিন্ন রকম জীব, গাছপালা, আমি একটু আগে বলেছি, এগুলো আছে। এরা যার যার অবস্থানে বেঁচে আছে এবং এই জীব এবং উদ্ভিদ একে অপরের উপর নির্ভরশীল। প্রাণী এবং উদ্ভিদ একে অপরের উপর নির্ভরশীল। তাহলে আমাদের সংজ্ঞাতে রয়ে গেছে প্রকৃতির মধ্যে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে তাকে সংক্ষেপে জীব বৈচিত্র্য বলে। তাহলে এই প্রকৃতির মধ্যে প্রাণীরা বা জীবরা উদ্ভিদের উপরে নির্ভরশীল, আবার উদ্ভিদ ও প্রাণীর উপরে নির্ভরশীল। যেমন আমরা দেখি, আমরা বা প্রাণীরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, গ্রহণ করে কে? নিশ্চয়ই তোমরা জানো, উদ্ভিদ গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড। আর উদ্ভিদ কি ফিরিয়ে দেয় আমাদের? উদ্ভিদ আমাদের ফিরিয়ে দিচ্ছে অক্সিজেন। ফলে আমরা ভারসাম্য ভাবে পৃথিবীতে বেড়ে উঠছি। অন্যদিকে প্রাণী আবার উদ্ভিদকে কি দেয়? নাইট্রোজেন দেয়। এদের মরণ, পচন বা অন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন দেয়। উদ্ভিদের অতি প্রয়োজনীয় উপাদান হচ্ছে নাইট্রোজেন। তাহলে দেখা যাচ্ছে এই প্রকৃতিতে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদ, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জন্তু একে অপরের উপরে নির্ভরশীল। একজনকে বাদ দিয়ে আরেকজন চলতে পারবে না। তো যাই হোক, আমি আগের কথায় ফিরে যাই। আমাদের পৃথিবীতে অনেক আগে, অনেক বছর আগে যে সমস্ত প্রাণীগুলো ছিল, এখন এরা বিলুপ্ত হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই জানো বা টিভিতে তোমার ছবি দেখো, ডাইনোসর দেখছো না? ডাইনোসর কি করে আসছে? অনেক বড় ডাইনোসর। কিভাবে? মাংসাশী প্রাণী, তারা অন্য প্রাণী ধরে খাচ্ছে, শিকার করে খাচ্ছে, আবার সেই প্রাণী অন্য প্রাণী ধরে খাচ্ছে। এভাবে প্রকৃতিতে একটা ভারসাম্য সৃষ্টি হচ্ছে। সেই ডাইনোসরগুলো এখন আছে? নাই, এখন ডাইনোসর নাই। তাহলে কোথায় গেল? এই জলবায়ু পরিবর্তন, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, বন জঙ্গল কমে যাওয়া ইত্যাদি কারণে এই সমস্ত প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে। আমাদের সুন্দরবন দেখো, সুন্দরবনে বিভিন্ন বন্যা, ঝড়, ঝঞ্ঝা বা খরা বা যাই বলি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে সুন্দরবন নষ্ট হয়ে যায়, আবার প্রাকৃতিকভাবে গড়ে ওঠে। পশু পাখি বনে
একটা প্রাণী আরেকটা প্রাণীকে শিকার করে খাচ্ছে এবং সে আরেকটা খাচ্ছে, কিন্তু সার্কেলভাবে এরা এই প্রকৃতিতে বড় হচ্ছে, বেড়ে উঠছে। তাহলে এভাবে প্রত্যেকটা প্রাণী প্রকৃতিতে একে অপরের উপরে নির্ভরশীল, কাউকে বাদ দিয়ে কেউ চলতে পারবে না। আমরাও মানুষ আমরাও পৃথিবীতে বাঁচতে পারবো না। উদ্ভিদকে বাদ দিয়ে আমরা কি বাঁচতে পারবো? পারবো না। তাহলে এই জীব বৈচিত্র্য এই প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান। এখন আমরা দেখব, তাহলে আমরা এই জীব বৈচিত্র্য কাকে বলে জেনেছি, যে প্রকৃতির মধ্যে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে তাকে বলা হয় জীব বৈচিত্র্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার খেয়াল করো, জীব বৈচিত্র্য কাকে বলে আমরা জেনেছি। এবার জানবো বাংলাদেশের জীব বৈচিত্র্যের অবস্থা। বিশ্বের প্রেক্ষিতে নয়, বরং আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আসি। আমাদের দেশ, আগে আমরা পড়েছি সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলা, কিন্তু এখন কি যে অবস্থা আছে? নিশ্চয়ই তোমরা বলবে স্যার না, কারণ জনসংখ্যা বেড়ে গেছে, গাছপালা কমে গেছে, বন জঙ্গল কমে গেছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এমনকি বাংলাদেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের অনেক জীবজন্তু, অনেক প্রাণী, অনেক উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন তারা আগের মতো পর্যাপ্ত পরিমাণে নেই। আজ থেকে 200-100 বছর আগেও যে সমস্ত প্রাণীরা আমাদের এই বাংলাদেশে ছিল, এখন তারা নেই। আবার আজ অর্থাৎ 2020 সালে যে সমস্ত প্রাণীরা, যে সমস্ত উদ্ভিদ, যে সমস্ত জীব জন্তু আমরা দেখি, আমাদের সন্তান, তোমাদের সন্তান, অর্থাৎ পরবর্তী প্রজন্ম, এরা অনেক প্রাণীকেই খুঁজে পাবে না, অনেক জীব জন্তুকে খুঁজে পাবে না। তারা শুধু বইয়ের ভিতরে এখানে ছবি দেখবে, তারা বইয়ের নাম দেখবে, এইগুলো এই প্রাণী, এইগুলো এই উদ্ভিদ। কারণ কি? কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন, গ্রিন হাউস এফেক্ট। তাহলে এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের এর ছোঁয়া, এর আঁচ আমাদের বাংলাদেশে লেগেছে। আর এই বাংলাদেশে লাগার কারণে অনেক জীবজন্তু, অনেক উদ্ভিদ, প্রাণী এরা বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, নতুন নতুন ঘর বাড়ি, রাস্তাঘাট, অফিস আদালত, মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ এর বর্জ্য পানিতে পড়ছে, পানির অনুপযোগী, ফলে জীবজন্তু তারা পানি পাচ্ছে না, মারা যাচ্ছে। অন্যদিকে আমাদের দেশে প্রচুর নদী ছিল, জলের মতো ছড়িয়ে ছিল, জালের মতো। ফারাক্কা বাঁধ দেওয়ার ফলে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে গেছে, বিশেষ করে উত্তরাঞ্চলের নদীগুলো শুকিয়ে গেছে। ফলে এই নদীর আশেপাশে যে সমস্ত জীবজন্তু ছিল, যে জীব বৈচিত্র্য ছিল, তারা মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের জনপদগুলো মারাত্মক হুমকির মুখে পড়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে জীব বৈচিত্র্য অবস্থা বর্তমানে প্রেক্ষিতে বাংলাদেশে মারাত্মক একটা সংকটের মুখে রয়েছে। আমরা যদি সবাই সচেতন না হই, তাহলে বর্তমানে যে সমস্ত জীবজন্তু আমাদের দেশে আছে, ভবিষ্যতে আমরা এদের টিকিয়ে রাখতে পারবো না। আর জীবজন্তু টিকিয়ে রাখতে না পারলে গাছপালা, প্রাণী, উদ্ভিদ বাঁচবে না। উদ্ভিদ না বাঁচলে আমরাও বাঁচবো না। ফলে পৃথিবীতে মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যেতে পারে। সরাসরি বা পরোক্ষ যেভাবে বলি না কেন, এই জীব বৈচিত্র্য, এই জীব জগৎ আমাদের মানব সভ্যতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশে এই জীব বৈচিত্র্যকে রক্ষা করতে গেলে আমাদেরকে জরুরি ভিত্তিতে সচেতন হওয়া প্রয়োজন, এর কোনো বিকল্প নেই। তাহলে আমরা এখন জেনেছি জীব বৈচিত্র্য কাকে বলে, জীব বৈচিত্র্য আসলে জিনিসটা কি আরো জানলাম, বাংলাদেশের জীব বৈচিত্র্যের বর্তমান অবস্থা কি সেটাও জেনেছি। এখন আমরা এই জীব বৈচিত্র্য রক্ষা করার জন্য আমাদের কি কি করণীয়, আমাদের অবশ্যই অনেক কিছু করণীয় রয়েছে। তাহলে আমরা এই জীব বৈচিত্র্য রক্ষায় জন্য করণীয় কি কি করণীয় রয়েছে আমি সামনে বসে বলি। খেয়াল করো, জীব বৈচিত্র্য রক্ষার জন্য আমাদের কি কি করণীয় রয়েছে। 1 নম্বর করণীয়, জনসংখ্যা কমিয়ে আনা। জনসংখ্যা কমিয়ে আনা। এদিকে লিখে দিব আমরা 1 নম্বর, জনসংখ্যা কমিয়ে আনা। জনসংখ্যা কমিয়ে আনা।
পৃথিবীর বিভিন্ন দেশে আগের তুলনায় জনসংখ্যা অনেক বেড়েছে, ফলে বাংলাদেশের জনসংখ্যা প্রচুর বেড়েছে। আর এই জনসংখ্যা বাড়ার কারণে জনগণ গাছপালা কাটছে, কেটে ঘর বাড়ি, দালান কোঠা, আসবাবপত্র, জ্বালানি কাঠ, রাস্তাঘাট আর অনেক কাজ তারা ব্যবহার করছে। ফলে এই জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের এর যে ধকল, এই ধকলটা পড়ছে আমাদের জীব বৈচিত্র্য পরে। ফলে জীব বৈচিত্র্য তাদের বাসস্থান হারাচ্ছে, খাবার পানি হারাচ্ছে, তারা প্রজননের স্থান হারাচ্ছে। ফলে এই জীব বৈচিত্র্য একটা হুমকির মুখে পড়েছে। দ্বিতীয় 2 নম্বর কারণ, কৃষি জমি নষ্ট না করা। আমরা একটু বলেছি জনসংখ্যা বাড়ছে, ফলে জনগণ তাদের নতুন ঘর বাড়ির প্রয়োজন, ফলে কৃষি জমি নষ্ট করছে, নষ্ট করে ঘর বাড়ি তৈরি করছে। এই জীব বৈচিত্র্য, এই কৃষি জমিতে যে কৃষক কিছু ফসল উৎপন্ন করতো তার কিছু একটা অংশ তারা খেয়ে বাঁচত, তারা এখানে আসতো, এখানে বিচরণ করত। কিন্তু এই কৃষি জমি কমে যাচ্ছে, ফলে এই জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই আমাদের জনসংখ্যা কমাতে হবে এবং কৃষি জমি আমরা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নাম্বার 3, অপ্রয়োজনে জমিতে সার ও কীটনাশক ব্যবহার না করা। অপ্রয়োজনে জমিতে সার ও কীটনাশক ব্যবহার না করা। আমরা যে কৃষি জমিগুলো আছে সেখানে আমরা পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের জমিতে আমরা সার, কীটনাশক ইত্যাদি ব্যবহার করি। ফলে একদিকে যেমন পোকামাকড় মরে যায়, পোকামাকড় মরে যাওয়ার ফলে পানি দূষিত হয় এবং এর ফলে এই পোকামাকড়ের প্রজনন করতে পারে না, বংশবৃদ্ধি ঘটে না এবং তারা নিজেরাই শেষ পর্যন্ত মারা যায়। এ কারণে আমাদের জমিতে যদি ব্যবহার করার প্রয়োজনই হয়, আমি ব্যবহার করবো না কেন, করবো, তবে অপ্রয়োজনে নয়, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করব। আমাদের এই কীটনাশক সারের বা কীটনাশক ব্যবহারের পরিবর্তে আমাদের আলোর ফাঁদ আছে। আমরা বা তোমরা দেখেছো, কৃষি বিজ্ঞান তোমরা পড়েছো যে আলোর ফাঁদ, আলো দিয়ে আমরা আলোর ফাঁদ তৈরি করে পোকামাকড়গুলো আমরা মারতে পারি। ফলে একদিকে যেমন আমাদের পরিবেশ নষ্ট হবে না, আমাদের পরিবেশ থাকবে সুন্দর, আমাদের পরিবেশ থাকবে ভালো, ঠিক তেমনি পানি দূষিত হবে না, আমাদের এই জীব বৈচিত্র্য স্বাচ্ছন্দ্যে তারা চলাফেরা করতে পারবে, তাদের বংশ বিস্তারে কোনো সমস্যা হবে না। সেই জন্যই আমি বলেছি যে অপ্রয়োজনে জমিতে সার ও কীটনাশক ব্যবহার না করা। আমরা প্রয়োজন মতো ব্যবহার করব এবং যথাসম্ভব এড়িয়ে চলব। এই প্রেক্ষিতে আমরা একটু বলেছি আলোর মতো আমরা ব্যবহার করতে পারি। এরপরে 4 নম্বর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ না করা। পানি যেদিকে যায় সেদিক প্রবাহকে আমরা প্রবাহিত হতে দিব। আমরা বাদ দিয়ে বা অন্য কোনো উপায়ে পানির প্রবাহকে আমরা ঘুরিয়ে দিব না। ফলে ঘুরিয়ে দিলে যে এলাকার জীবজন্তু আগে এই পানির উপরে নির্ভরশীল ছিল তারা থাকবে না, তারা তাদের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। ফলে পানির যে স্বাভাবিক ধারা, প্রকৃতির নিয়মেই পানি ধারাকে আমরা চলতে দিব। তাহলে 1 নম্বর নিয়ম পড়েছি, 2 নম্বর, 3 এবং 4 নম্বর স্বাভাবিক পানির প্রবাহ বন্ধ না করা। এবং 5 নম্বর পড়ব 5 জলধার নির্মাণ ও সংরক্ষণ। জলাধার নির্মাণ ও সংরক্ষণ। জলাধার বলতে
গ্রীষ্মকালে শুষ্ক মৌসুমে যখন পানি শুকিয়ে যায় তখন এই সমস্ত প্রাণী তারা পানি পান করতে পারে না। আশেপাশে যদি কোনো জলাধার না থাকে তাহলে তারা পানি পান করতে পারে না। ফলে আগের থেকেই আমরা জলাধার নির্মাণ করে অনেক বড় গর্ত তৈরি করে সেখানে পানি সংরক্ষণ করে রাখবো এবং এই পানি যাতে করে প্রাণী এবং পশু পাখি তারা এই পান করতে পারে তারও একটা আমরা ব্যবস্থা করে রাখবো। এতে করে এই জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে না। শুধু তৈরি করলেই হবে না, নির্মাণ করলেই হবে না, তাকে সংরক্ষণ করতে হবে। যথোপযুক্ত ব্যবস্থাপনার দ্বারা তাকে সংরক্ষণ করতে হবে, তাতে করে আমাদের এই জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে না। নাম্বার 6, আমরা 6 দেখব রাসায়নিক দ্রব্য ব্যবহারের নিয়ম মানা। আমরা অনেক সময় রাসায়নিক দ্রব্য ব্যবহার করি, যেগুলো খনিজ দ্রব্য বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করি। এগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন নিয়ম মানতে হবে, প্রাকৃতিক নিয়ম মানতে হবে। এই নিয়মের বাইরে গেলে আমাদের এই প্রাণী সম্পদ বা জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। খনিজ সম্পদ ব্যবহারে নিয়ম মানা। ঠিক তেমনি রাসায়নিক দ্রব্য ব্যবহার যে নিয়ম মানব, আমরা খনিজ সম্পদ ব্যবহার করার ক্ষেত্রে একই নিয়ম মেনে চলব। তাহলে আমাদের এই প্রাণী জগৎ, আমাদের এই জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে না। এরপরে আমরা দেখব 8 বনজ সম্পদ বা বৃদ্ধি করা। জীববৈচিত্র্যের বাসস্থান, প্রধান বাসস্থান হচ্ছে বন জঙ্গল। বন জঙ্গলে এই জীবজন্তু বাস করে। মানুষ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, গাছপালা কেটে ফেলছে। আগে যে বন জঙ্গল ছিল, এখন কি তোমরা সেই বন জঙ্গল দেখতে পাও? নিশ্চয়ই পাও না। তোমাদের এলাকায় তোমাদের যাদের গ্রামের বাড়ি রয়েছে তারা গ্রামের বাড়িতে যে দেখবে 4 থেকে 10 বছর আগে, 5 বছর আগে বা 3 বছর আগে, 1 বছর আগে তোমরা যে বন জঙ্গল দেখেছ এখন দেখতে পাবে না। সেখানে হয় বাড়িঘর তৈরি হয়েছে, রাস্তাঘাট তৈরি হয়েছে, অথবা অন্য কিছু। তাহলে এই জীববৈচিত্র্য এরা কোথায় বংশবৃদ্ধি করবে? এরা কোথায় বাসা বানাবে? কোথায় থাকবে? কি খাবে? গাছের ফল মূল খেয়ে বেঁচে থাকে। গাছপালা না থাকলে কি খাবে? কি খেয়ে বাঁচবে? তাহলে এদের জীবনটা হুমকি মুখে পড়বে। তাহলে আমাদের প্রধান কাজ যেটা, সেটা কি? সেটা বনভূমি, বন সম্পদ বৃদ্ধি করা। তোমরা নিশ্চয়ই জানো একটা দেশের জন্য শতকরা 25% বনভূমি থাকা প্রয়োজন। কত পার্সেন্ট? 25%। বাট আমার দেশে রয়েছে মাত্র 16%। একটা দেশের জন্য 25% বনভূমি থাকা প্রয়োজন, আর আমাদের দেশে রয়েছে মাত্র 16% বনভূমি। তাও লোক সংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, অফিস আদালত, মিল কারখানা তৈরি হচ্ছে। ফলে এই 16% থাকবে আগামী ভবিষ্যতে। ফলে এই 16% না থাকলে এই জীববৈচিত্র্য কোথায় যাবে? তারা কোথায় বংশবৃদ্ধি ঘটাবে? কোথায় বাস করবে? কি খাবে? ফলে এই জীববৈচিত্র্য আমাদের পৃথিবী থেকে অনেক প্রাণী হারিয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক প্রাণী হারিয়ে যাবে, হারিয়ে গিয়েছে এবং আগামীতেও যাবে। তোমরা জানো পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের পার্শ্ববর্তীদের জঙ্গল সুন্দরবনে বাস করে। কিন্তু আজ থেকে 10, 15, 20 বছর আগে সুন্দরবনে যে পরিমাণ বাঘ ছিল এখন সে পরিমাণ নেই। কারণ চোরাচালানিরা তারা সুন্দরবন কেটে, গাছ কেটে তারা বিক্রি করে দিচ্ছে। তাদের ওখানে বাস করার মতো ওরকম অবস্থা নেই। তোমরা যারা সুন্দরবনে গিয়েছো তারা দেখেছো, আর যারা যাওনি তারা শুনো। সুন্দরবনে বাঘ বাস করে গোলপাতার ভিতরে, একরকম গাছ গোলপাতা। এই গোলপাতা আমি দেখেছি। সুন্দরবনে গিয়েছিলাম আমরা, আমাদের স্কুলের টোর থেকে সুন্দরবনে গিয়েছিলাম। সেখানে আমরা এই সুন্দরবনে গোলপাতা দেখেছি এবং এই গোলপাতার ভিতরে বাঘ বাস করে। এখন এই গোলপাতা কেটে মানুষ ঘর বাড়ি তৈরিতে ব্যবহার করছে। তাহলে বাঘ কোথায় বাস করবে? আর বাঘ যদি বাস না করে তাহলে এই জঙ্গলে বিভিন্ন চোরাচালানিরা অবাধে প্রবেশ করবে। বাঘের ভয়ে তারা আগে জঙ্গলে ঢুকতে সাহস পেত না, এখন বাঘ কমে গেছে, তারা অবাধে প্রবেশ করছে, জঙ্গল কেটে ফেলবে, জঙ্গল একসময় উজাড় হয়ে যাবে। ফলে এই জঙ্গলে যে পশু পাখি রয়েছে তারা কোথায় যাবে?
কি খাবে, কোথায় প্রজনন ঘটাবে, ফলে আমাদের জীববৈচিত্র্য একটা মারাত্মক হুমকির মুখে পড়বে। ক্লিয়ার? তোমাদের কাছে কি অবস্থা? তাহলে আমাদের প্রথম যে প্রয়োজন যে এই বন সম্পদ বৃদ্ধি করতে হবে, আমাদের প্রাকৃতিক বনের পাশাপাশি কৃত্রিমভাবে বন সৃষ্টি করতে হবে। তাহলে এই বনে পাখিরা বসবাস করবে, জীব বৈচিত্র্য বসবাস করবে, তাদের প্রজনন ঘটবে, তাদের খাবারের সংস্থান হবে, ফলে জীব বৈচিত্র্য টিকে থাকবে। এরপর আমরা দেখব 9 নম্বর কারণ, পশু ও মৎস্য সম্পদ রক্ষা করা। পশু ও মৎস্য সম্পদ রক্ষা করা। মাছের মধ্যে বাঙালি, আমরা মাছ খেয়ে বেঁচে থাকি। মানুষ জনসংখ্যা বৃদ্ধির ফলে খাল বিল ভরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। আমি একটু আগে বলেছিলাম ফারাক্কা বাঁধের প্রভাবের ফলে পদ্মা শুকিয়ে গেছে। পদ্মা শুকিয়ে যাওয়ার ফলে পদ্মার সাথে অনেক নদীর কানেকশন রয়েছে, নদীর সাথে অনেক খালের কানেকশন রয়েছে। পদ্মা শুকিয়ে গেছে, দ্যাট মিনস নদী শুকিয়ে গেছে। নদী শুকিয়ে গেছে, খাল শুকিয়ে গেছে। খাল শুকিয়ে গেছে, এই সমস্ত এলাকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। আমাদের এই পশু এবং মৎস্য সম্পদ রক্ষা করতে হবে। যদি আমরা পশু বা মৎস্য সম্পদ রক্ষা করতে না পারি, তাহলে আমাদের এই জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। 10 নম্বর, সরকারি পর্যায়ে নজরদারি বাড়ানো। শুধু প্রচার করলেই হবে না, সরকারকে প্রচার করার পাশাপাশি কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কার্যকরী পদক্ষেপ বলতে আমি বুঝাচ্ছি, যারা এই আইনগুলো অমান্য করবে, জঙ্গল কাটবে, বেআইনি পশুপাখি মারবে, যারা এই বেশি করে গাছপালা কেটে ফেলবে, তাদের জন্য একটা আইন অনুযায়ী ব্যবস্থা করতে হবে। সরকারকে পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে হবে, সরকারের আইনের প্রয়োগ করতে হবে, প্রয়োজনে শাস্তি দিতে হবে। যদি সরকার প্রত্যেকের সেক্টরে তার নজরদারি বাড়ায়, তার আইন দ্বারা যদি এই সমস্ত বন্য পশুকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে অনেক অংশে এই সমস্ত গাছ কাটা, খাল বিল ভরাট করা, জলাধার ভরাট, পুকুর নদী নালা ডুবা, এগুলো ভরাট করা, এগুলো কমে যাবে। আর এগুলো কমে গেলে পশু পাখিরা সেখানে চলতে পারবে। এর পরবর্তী যে আরো একটা রয়েছে, যেমন জনসচেতনতা বৃদ্ধি, জীববৈচিত্র্য রক্ষার উপায়ে আরো একটা পদক্ষেপ রয়েছে। নাম্বার 11, জনসচেতনতা বৃদ্ধি। সরকার যত চেষ্টা করুক, জনগণ যদি নিজের ভালো নিজে না বোঝে, কোনো লাভ নেই। তোমরা ছাত্র, আমি তোমাদের পড়াচ্ছি, লেখাপড়া শিখলে তোমরা বড় হয়ে ভালো চাকরি পাবে, দেশের সেবা করতে পারবে, তোমরা অনেক কিছু হতে পারবে। এখন আমাদের এই কথা যদি তোমরা না শোনো, না বুঝো, যদি গুরুত্ব না দাও, উপলব্ধি না করো, আমরা হাজার চিল্লা দিয়েও তোমাদের লাভ হবে না। আমাদের লাভ নেই, কারণ তুমি তো গ্রহণই করছো না। সরকার তো চেষ্টা করছে, সরকার অনেক চেষ্টা করছে এই জীববৈচিত্র্য রক্ষার জন্য, অনেক পদক্ষেপ গ্রহণ করেছে, অনেক আইন করেছে, কিন্তু জনগণ এই আইন মানছে না। তারা সচেতন নয়, নিজের ভরসা নিজে বুঝতে পারছে না যে গাছ না থাকলে অক্সিজেন পাবো না, অক্সিজেন না থাকলে আমি বাঁচবো না, আমার ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে না, পরিবেশ দূষণ হয়ে যাবে, আমরা বাঁচতে পারবো না। এই ভালোটুকু যদি জনগণ না বুঝে, তাহলে সরকার কি করবে? সরকারের পাশাপাশি প্রত্যেকটা জনগণের হতে হবে সচেতন। তার নিজের অস্তিত্বের জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা জনগণকে হতে হবে সচেতন। যদি জনগণ সচেতন না হয়, সরকার চেষ্টা করবে ঠিকই, কিন্তু সুফলটা অতটা আসবে না। তাই ছাত্র, শিক্ষক, সর্বোপরি আপামর জনগণ, সবার প্রয়োজন সচেতনতা। যদি আমরা প্রত্যেকের অবস্থান থেকে
সচেতন হই, তাহলে এই জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব। আমরা হয়তো পুরা পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা করতে পারবো না, কিন্তু আমরা বাংলাদেশের লোক, আমরা যদি আমাদের এলাকাকে সচেতন হই, তাহলে অন্তত আমাদের এলাকাকে আমরা জীববৈচিত্র্য রাখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে জীববৈচিত্র্য কাকে বলে আমরা জেনেছি, বাংলাদেশের প্রেক্ষিতে জীববৈচিত্র্যের অবস্থা আমরা জেনেছি। জীববৈচিত্র্য রক্ষার জন্য কি কি করণীয়, আমার তোমার দেশের সরকারের জনগণের কি কি করণীয়, এই সম্পর্কে আমরা মোটামুটি জানার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাড়িতে গিয়ে এই ভিডিওটি ভালো করে দেখবে এবং বারবার দেখবে, তারপর বইয়ের সাথে মিলিয়ে পড়ে নেবে। আশা করি তোমরা পুরোটাই বুঝতে পারবে। যা হোক, আমাদের ক্লাস আজকে এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে, পরবর্তী অধ্যায়ে আমরা অন্য বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।